বঙ্গ রাজ্য রাজনীতি উত্তাল। সিপিএম নেতা সিপিআইএম নেতা প্রতীকের রহমান রাজ্য কমিটি থেকে ইস্তফাপত্র দেওয়া, কি বলবেন? আমি জানি না এ বিষয়ে কিছু। স্যার মিডিয়াতে ছড়ানো এটা যুবসাথী শিক্ষিত বেকার যুবক যুবতীকে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপের লাইনে দাঁড়িয়ে বলছে তা উন্নয়ন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, রাজ্যের আইপ্যাক মামলার শুনানি ছিল 13 তারিখে। সেখানে আইনজীবী কবির শিকর অসুস্থ হয়ে যাওয়ার কারণে আবার আজকে ছিল, আজকেও টাইম হয়েছে, কি এটা বলবেন? চলবে। বঙ্গ রাজ্য রাজনীতি উত্তাল। সিপিএম নেতা সিপিআইএম নেতা প্রতীকের রহমান রাজ্য কমিটি থেকে ইস্তফাপত্র দেওয়া, কি বলবেন? আমি জানি না এ বিষয়ে কিছু। স্যার মিডিয়াতে ছড়ানো এটা মিডিয়া তো অনেক কিছুই বলে। মিডিয়াতে তো সিপিএমকে শূন্য বলে, সেটাও তো 6 লাখ। তাহলে সিপিএমকে নিয়ে এত আলোচনা করার কি আছে? তা প্রতীকুর রহমান পদত্যাগ করলেন কি করলেন না, তাতে করে মিডিয়ার কি যায় এলো? যুবসাথী শিক্ষিত বেকার যুবক যুবতীকে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপের লাইনে দাঁড়িয়ে বলছে তা উন্নয়ন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমাদের কষ্টের জায়গা এটাই, যদি বেকার ভাতা দেওয়াকে উন্নয়ন বলে সরকারকে নিজের ঢাক নিজে পিটতে হয়, তাহলে এটা আমাদের দুর্ভাগ্য যে আজকে আমাদের বাংলায় এইরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। আপনি দেখেছেন যে যেমন বেকার ভাতা মানে 1500 টাকা একটা স্বস্তির জায়গাতে, যেমন বহু বেকারের কাছে এটা জরুরি, কিন্তু যখন আমরা এই চিত্রটা দেখি, একজন MBA পাশ করা ছেলে তিনি ওই 1500 টাকার লাইনে দাঁড়াচ্ছেন, অথবা একজন উচ্চশিক্ষিত ছেলে তিনিও দাঁড়াচ্ছেন, তখন বিষয়টা খুব কষ্টের। আমি সেদিন দেখলাম একজন মা, তিনি তার ছেলের জন্য ওই বেকার ভাতার আবেদন করতে গেছেন। যখন সাংবাদিকরা জিজ্ঞেস করছেন, মায়ের চোখে জল। কেন? যে তিনি তো এই ভেবে ছেলেকে মানুষ করেননি, শিক্ষিত করেননি যে ছেলে 1500 টাকা সরকারি ভাতা পাবে। এই রকম প্রচুর বাবা মা, তারা ছেলে মেয়েদের যদি চাকরির বন্দোবস্ত সরকার করতেন, তাহলে তারা সত্যি ভালো থাকতেন এবং ছেলে মেয়েগুলোর জীবনটাও ভালো হতো। কিন্তু সরকার এগুলো শোনেন না। আমাদের এখানে সরকারের সেই সময় নেই। সরকার ব্যস্ত থাকেন যে কিভাবে আমি একটা পার্মানেন্ট সেটেলমেন্ট করে এখানে সরকারে দীর্ঘদিন থাকব, ক্ষমতা কুক্ষিগত করে রাখব, সেই প্রক্রিয়ার জন্য অনেকে এটাকে ভোট কেনা টেনা বলেন। আমি মনে করি না যে আমাদের মতন দেশে, বিশেষত যেখানে আর্থসামাজিক অবস্থা এইরকম, সেখানে এরকম এটা ওই ভোট কেনা টেনার কিছু বিষয়। এটা সাধারণ মানুষের প্রাপ্য। সেই টাকাটা যদি সরকার দেন এবং সেটা যদি প্রকৃত অর্থে ভাতার মতন, মানে যেই ভাতাটার উপর একটা মানুষের বেঁচে থাকা সম্ভব হয়। 1500 টাকায় তো একজন মানুষ বেঁচে থাকতে পারেন না আজকের দিনে দাঁড়িয়ে। আপনি মিনিমাম ওয়েজেসের জন্যই আপনি প্রায় 26,000 28,000 টাকা আপনি দাবি করতে পারেন আজকের দিনে দাঁড়িয়ে। সেটা এটা কেন হবে না? এটাই বলছিলাম স্যার, রাজ্যের আইপ্যাক মামলার শুনানি ছিল 13 তারিখে। সেখানে আইনজীবী কবির শিকর অসুস্থ হয়ে যাওয়ার কারণে আবার আজকে ছিল, আজকেও টাইম হয়েছে, কি এটা বলবেন? চলবে। দিদিকে ইডি বাঁচাবে, ইডিকে দিদি বাঁচাবে, এই তো খেলা, এর বাইরে তো কিছু নেই। দিদিকে ইডি বাঁচাচ্ছে, ইডিকে দিদি বাঁচাচ্ছে। মাঝখানে মানুষের হয়ে বলতে যাচ্ছি করে সুপ্রিম কোর্টে গিয়ে বললেন। আমি অনেকে যেমন নাটক করছেন, বলছেন আমি বলবো না, উনি গেছেন, কিন্তু অনেক আগে যাওয়া উচিত ছিল। এমন গেলেন SIR নিয়ে, যেদিনকে গতকাল সকাল পর্যন্ত লম্ফজম্প করলেন যে কিচ্ছু করতে দেবো না, এই করে দেবো তাই করে দেবো। বিকেলবেলা সুরসুর করে ওরা নিজেদের সরকারের অফিসারদের বিরুদ্ধে FIR করেছেন। তো দিদিমণি তো বাঁচাতে পারছেন না। এবং 28 তারিখের পর চিত্রটা পরিষ্কার হয়ে যাবে যে কে ঠিক কে ভুল। 21 সাল থেকে যারা বলে আসছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে উনি সাইলেন্টলি RSS এর এজেন্ডাকে এখানে ইমপ্লিমেন্ট করিয়ে নিয়েছেন, 28 তারিখের পর চিত্র পরিষ্কার হয়ে যাবে। যা দাম কাটা যাবে তার দায় যতটা বিজেপির, আর ঠিক ততটাই নিতে হবে তাকে, যিনি বলেছিলেন কিচ্ছু কাটতে দেবো না, দিয়ে মানুষের আন্দোলন বন্ধ করেছিলেন। মানুষ বুঝে যাবেন, অভিজ্ঞতা থেকে মেলান। আমার কথা শুনতে হবে না, কারোর কথা শুনতে হবে না। সামনে নির্বাচন ভোট, সিপিএম রাজনৈতিক দল মানে কোন দলের সঙ্গে জোট করবে, তিনি কোনো বার্তা? আমি বলছি বামফ্রন্ট, আমাদের পার্টির সম্পাদক রাজ্যের কমরেড মোহাম্মদ সেলিম, তিনি বলেছেন যে বামফ্রন্টের জোটটাকে ঠিক করতে হবে,
বামফ্রন্টের বাইরে আগে বামপন্থী যেসব দল আছে তাদের সাথে কথা বলতে হবে, তারপর তার বাইরে যে সমস্ত ধর্মনিরপেক্ষ দল আছে তাদের সাথে কথা বলতে হবে, কথা চলছে। এবং দিনের শেষে দাঁড়িয়ে যারা তৃণমূল বিরোধী এবং বিজেপি বিরোধী যে ভোট, সেই ভোটকে এক জায়গায় আনতে হবে। তাই প্রথম আমি বলবো, সাধারণ মানুষ যারা ভোট দিবেন এই নির্বাচনে বিজেপিকে একটি ভোটও দেবেন না। বিজেপিকে ভোট দিলে মমতা ব্যানার্জি বেঁচে যাবেন, 14 সাল থেকে বেঁচে যাচ্ছেন। মমতা ব্যানার্জি যখনই কোনো গাড্ডায় পড়ছেন, ওনার সেভিয়ার হিসেবে নরেন্দ্র মোদী, অমিত শাহ তারা চলে আসছেন। এখানে এইসব বিজেপির ছোটোখাটো নেতারা এখানে বড় বড় কথা বলছেন, মার্চের পর মমতা থাকবে না, এই থাকবে না, ওই থাকবে না। ওদের কথার কোনো মূল্যই নেই। ওদের বিজেপির দিল্লির নেতারা এদের পাত্তাও দেয় না। কারণ তাদের কথায় ভরসা করে লড়বেন, নাকি নতুন করে বাংলার বুকে বামপন্থার পুনর্জাগরণ ঘটিয়ে তৃণমূল বিরোধী, বিজেপি বিরোধী আন্দোলনের জায়গাটাকে আরও সংহত করবেন। এই তো লড়াই। আজকে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে অন্য কোনো ফারাক নেই। একমাত্র তৃণমূল বলছে আমি বিজেপির বিরুদ্ধে লড়ছি। আমরা বলছি অসংখ্য ইতিহাস আছে, তার থেকে দেখা যায় তৃণমূল এবং বিজেপি একই ধরনের রাজনীতি করে। কিন্তু দিনের শেষে এটা প্রমাণিত, তৃণমূল এবং বিজেপি উভয়ের রাজনীতির ক্রীড়নক হচ্ছেন আরএসএস। যে রাজনীতি আরএসএস শিখিয়ে দেয় সেটা কোথাও বিজেপি করে, কোথাও তৃণমূল করে। উদাহরণ আপনি দেখে নিন, খুব পরিষ্কার। বিজেপি শাসিত ভারতে সাংবাদিকদেরকে গ্রেফতার করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসিত পশ্চিমবাংলায়ও সাংবাদিকদের কণ্ঠরোধ করা হয়। আজকে দাঁড়িয়ে কোনো ক্ষেত্রে কোনো সাংবাদিক তার চ্যানেলের এডিটোরিয়াল ভিউয়ের জন্য তিনি নিশ্চিতভাবে গ্রেফতার হতে পারেন। মানুষের এডিটোরিয়াল ভিউ থাকতেই পারে। আমি তো বহু সাংবাদিককে চিনি, তারা যে সমস্ত ইউটিউব চ্যানেলে কাজ করেন সেগুলো তৃণমূল কংগ্রেসপন্থী, কিন্তু তার মানে সেই লোকগুলি বলবেন না, তাদের বক্তব্য রাখবেন না। এমন সাংবাদিকদের চিনি যারা গ্রেপ্তার হয়েছেন যে চ্যানেলগুলো বিজেপি নিয়ন্ত্রিত, তাহলে সেই সাংবাদিককে অ্যারেস্ট করে নিয়ে যেতে হবে। এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। সেটা সিদ্দিক কাপ্পান হোক বা আমাদের রাজ্যে অসংখ্য ইউটিউবার যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেরকমও। পরিস্থিতির বদল ঘটাতে গেলে কোয়ালিটেটিভ চেঞ্জ করতে হবে। আমি বিজেপির বিরুদ্ধে এই করে বিজেপিকে তো হিরো বানিয়ে লাভ নেই। পশ্চিমবাংলার বুকে ইটস অ্যান অ্যাডমিটেড ফ্যাক্ট যে বিজেপি বেড়েছে 11 সালের পর থেকে। কেন বিজেপি বাড়ল? আপনি জানেন, গ্রামাঞ্চলে যখন এই প্রচারটা করে দেওয়া হলো যে দিদিমণি হিজাব পরে বসে যাচ্ছেন, দিদিমণি গিয়ে মুসলমানদের ওই মৌলবীদেরকে ভাতা দিচ্ছেন, আর দেখো পুরোহিতদের ভাতা দিচ্ছে না, তারপরেই পুরোহিতরা নেমে পড়লো। মুশকিলটা, আমার বক্তব্য খুব সিম্পল। আপনি সরকার চালাচ্ছেন, আপনার কাজ হচ্ছে চাকরি বাকরি ব্যবসার বন্দোবস্ত করা। আপনার কাউকে ভাতা দিতে হবে না, ইমামকেও ভাতা দিতে হবে না, পুরোহিতকেও ভাতা দিতে হবে না। আপনি রিক্রুটমেন্ট প্রসেস চালু করুন, যেখানে ইমামের বাড়ির ছেলেমেয়েরা চাকরির জন্য পরীক্ষা দিক, পুরোহিতের বাড়ির ছেলেমেয়েরা চাকরির জন্য পরীক্ষা দিক। ফ্রেশ রিক্রুটমেন্ট হোক, ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট হোক, তারা চাকরি পাক, নিজের ক্ষমতায় মাথা উঁচু করে বাঁচুন। মহিলাদের আপনি করছেন, আপনি মহিলাদের জন্য টাকা খরচ করছেন। আমি বলুন, একটা সরকার উন্নয়ন করে এত কথা বলছেন, সরকার তো টাকা খরচ করছেন। লক্ষ্মীর ভাণ্ডারে যে টাকা দেওয়া হয় এটা সরকারি কোষাগারের টাকা, এটা কারোর ব্যক্তিগত টাকা নয়। আপনি আমাকে বলুন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যে নেওয়া হয়, যারা নিচ্ছেন তার অ্যাপ্রাইজালটা কোথায়? আজকে উমেন এম্পাওয়ারমেন্ট, খুব ভালো কথা, এই উমেন এম্পাওয়ারমেন্টের অ্যাপ্রাইজাল কোথায়? আমি কতটা এগোলাম, লক্ষ্মীর ভাণ্ডার আমার বাংলার সমাজ জীবনে কি পরিবর্তন আনলো? সমাজ জীবনের পরিবর্তন দুটো। এক, যে পরিবর্তন হয়েছে, বাংলা থেকে মেয়ে পাচারের সংখ্যা বেড়ে গেছে আন্তর্জাতিক ক্ষেত্রে বা আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে, 1 নম্বর। 2 নম্বর, বাংলায় দেখবেন বাল্য বিবাহের সংখ্যা বেড়ে গেছে। এটা লজ্জা না? কন্যাশ্রীর জন্য সরকার টাকা দিচ্ছেন, পারপাস কি? যাতে মেয়েটা পড়াশোনা করে। সরকারের উদ্দেশ্যে তো কোনো ভুল নেই। ভুলটা কোথায় হচ্ছে? ভুলটা হচ্ছে তলায় যখন টাকাটা যাচ্ছে, সেই টাকাটা কি আদৌ মেয়েটার পড়াশোনার জন্য ব্যবহার হচ্ছে? এই অ্যাপ্রাইজাল করবে কি? গভর্নমেন্টের এই কাজটা, এইটা যদি আমি গভর্নমেন্টকে দেখে এই ভুল, তাহলে তো আরো বেটার করা যেত। তাহলে আপনি যে উদ্দেশ্যে টাকা দিচ্ছেন সেই উদ্দেশ্যে আপনার কার্যকরী হচ্ছে না। তাই প্রকল্পের টাকাটা যদি সেই উদ্দেশ্যে কার্যকরী নাই হলো, তাহলে প্রকল্পের সাফল্য ব্যর্থতা ইত্যাদি ইত্যাদি কিভাবে বিবেচিত হবে? আমি বলবো যে মানুষকে এবার একটু চিন্তা ভাবনা করতে হবে। চিন্তা ভাবনা বাংলার স্বার্থে করুন। ভারতীয় জনতা পার্টি
চলে আসবে জুজু দেখিয়ে ভয় দেখানোটাও যেমন বিপজ্জনক, আবার তৃণমূলকে আটকাতে বিজেপিকে ধরতে হবে, এই জন্য বিজেপিকে ভোট দিয়ে দিলাম। আপনারা তো জানেন, আমরা বলেছিলাম, আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের একটা কথাই ছিল, তিনি মাও সেতুংকে কোট করে একটি জায়গাতে তিনি বলেছিলেন, ফ্রম ফ্রাইং প্যান টু ফায়ার। অর্থাৎ তৃণমূল থেকে বিজেপির ট্রানজিশনটা হবে কি বলুন তো, সেই তপ্ত উনুন থেকে গিয়ে তপ্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে গিয়ে চুলায় গিয়ে ঝাঁপ দেও। আপনি কি এই আগুনে পুড়ে মরে যেতে চান? কি করবে? এই যে কালকে দেখেছেন বিজেপির একটা এমএলএ গিয়ে স্কুলের মধ্যে অসভ্যতা করছে টিচারের সাথে। সেই এমএলএর পেটে যদি বোম মারা হয় তাও হয়তো বিদ্যে বেরোবে না, সে স্কুলে গিয়ে শিক্ষককে গিয়ে চমকাচ্ছে। মানে তারা ক্ষমতাতেই নেই, তারা এখন থেকেই চমকাচ্ছে। তারা তৃণমূল কংগ্রেসকে সরাবে। তৃণমূল কংগ্রেসকে পছন্দ আমরা করি না কেন? ওদের মস্তানি করার জন্য, গুন্ডামি করার জন্য। দেখুন, মমতা ব্যানার্জির সাথে তো আমার কোনো ব্যক্তিগত বিরোধ নেই, অভিষেক ব্যানার্জির সাথে ব্যক্তিগত কোনো বিরোধ নেই। আমরা পছন্দটা করি না কেন? কারণ তাদের রাজনীতির জন্য, তাদের মিথ্যে কথার জন্য, দুর্নীতির জন্য, চূড়ান্ত দুর্নীতিতে নিমজ্জিত একটি দল, চূড়ান্ত দুর্নীতিতে নিমজ্জিত একটি দলের নেত্রী নেতা। তাহলে বিরোধিতা যখন আপনি তার হয়ে করছেন, আমরা তার বিরুদ্ধে যখন কথা বলছি, তাহলে কেন করছি এটা তো বোঝার দরকার। আমরা তৃণমূলের বিরোধিতা করছি, তৃণমূল এই ধরনের কাজগুলো করে বলে। সেই একই কাজ তো বিজেপি করছে। তৃণমূল দল ভাঙায়, বিজেপি দল ভাঙায়। মুকুল রায় এখানে 13-14তে দল ভাঙিয়েছে, ওখানে অমিত শাহ গোটা দেশ জুড়ে দল ভাঙিয়েছে। এখন বাংলার নির্বাচন আসছে, বাংলার নির্বাচনের আগে বাংলাকে দখল করবার পরিকল্পনা করছে। কিন্তু অত সহজে বাংলার মানুষ ছেড়ে দেবেন না। এটা রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা, বিদ্যাসাগরের বাংলা, রামমোহনের বাংলা। এত সহজে বাংলার মানুষ এদেরকে এখানে জায়গা দেবে না। আরএসএস এর 100 বছরের প্রজেক্ট বাংলায় এসে থেমে যাবে।